এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে উধাও, বিদেশ থেকে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগ। আরো থাকছে, খালেদা জিয়া দেশে ফিরবেন কবে, জানালেন জামায়াত আমির। এরপরেই জানিয়ে দিব টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। আরো থাকছে, বৈঠকে সন্তুষ্ট নয়, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের। এরপর থাকছে, ইউনূস সরকারের কি দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব, যা বলছেন বিশ্লেষকরা। এবং সর্বশেষ জানিয়ে দিব মানিকগঞ্জে আওয়ামী লীগের 6 নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশ উধাও, বিদেশ থেকে সক্রিয় হওয়ার চেষ্টায় আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকার পতনের পর দেশে তেমন কোনো কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। এমনকি 15 আগস্টের অনুষ্ঠান পালনেও বাধার মুখে পড়ে দলটি। একমাত্র গোপালগঞ্জ কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে। তবে দেশে প্রায় উধাও বা দলটির কার্যক্রম প্রায় বন্ধ থাকলেও বিদেশ থেকে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। গত 5 আগস্টের পর আওয়ামী লীগের সকল কার্যক্রমে ভাটা পড়ে। দিন দশেক পর আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতার নামে গণমাধ্যমে বিভিন্ন বিবৃতি আসতে শুরু করে। তবে এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিমের নামে আসা বিবৃতিগুলোর সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। ফলে তা দেশের অধিকাংশ গণমাধ্যমেই জায়গা করে নিতে পারেনি। অন্যদিকে দেশের ভেতরে আত্মগোপনে থাকা কোনো কেন্দ্রীয় নেতা এখনো প্রকাশ্যে আসেনি। এমনকি দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। দলীয় কোনো কর্মসূচি না থাকায় এখন অনেকটাই ব্যাকফুটে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজ নিজ উদ্যোগে নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা করছেন। ফরিদপুরের একজন সাবেক সংসদ সদস্য ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে বলেন, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, দলের পদে আছি, তবে আপাতত এলাকায় যাচ্ছি না, ঢাকাতেই নিজের কাজকর্ম নিয়ে আছি। স্থানীয় পর্যায়ে নেতাদের মধ্যে যারা সুযোগ পেয়েছেন দেশ ছাড়ছেন, কেউ কেউ দেশের মধ্যেই আত্মগোপনে রয়েছেন। রাজধানীর একটি ওয়ার্ডের সাবেক একজন কাউন্সিলরের সঙ্গে এই প্রতিবেদকের কথা হলেও তিনি তার অবস্থান সম্পর্কে জানতে অস্বীকৃতি জানান। বলেন, আমি নিজের সুবিধা মতো অবস্থানে আছি, নিরাপদে আছি। একই তথ্য জানিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত হওয়া দলটির একটি সহযোগী সংগঠনের শীর্ষ এক নেতা। ঢাকা মেইলকে তিনি জানান, বর্তমানে তাদের বিরুদ্ধে গণহারে মামলা হচ্ছে, তারা সে বিষয়ের দিকে বেশি নজর রাখেন। কোন রাজনৈতিক কর্মসূচিতে তারা আপাতত নেই। এই নেতা বলেন, আমাদের নামে অনেকের মামলা দেওয়া হচ্ছে, এসব মামলা টিকবে না, আমরা একেবারেই জড়িত না। এমনকি নিজের এলাকায় যেখানে যাইনি সেখানেও আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা এসব দিকে খেয়াল রাখছি। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কার্যক্রম হবে না, এটাই স্বাভাবিক। খালেদা জিয়া দেশে ফিরবেন কবে, জানালেন জামায়াত আমির। খালেদা জিয়া দেশে আসার প্রসঙ্গে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী মাসে যে কোনো সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল, নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। ডক্টর শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এখন মানসিকভাবে কিছুটা সুস্থ আছেন, তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জড়ানোর ইচ্ছা নেই ভারতের। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থল বিমানবন্দরে জোট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে এর আগে বেশ বলা হয়েছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার। এছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়েছে।
বৈঠকে সন্তুষ্ট নয়, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের। 6 দফা দাবি আদায়ে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বসেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সেই বৈঠক শেষে অসন্তুষ্টির কথা জানিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10:30টার পর শিক্ষা মন্ত্রণালয়ে শুরু হওয়া বৈঠক শেষে দুপুরে একথা বলেন কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম। তিনি বলেন, আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই, ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহেনা ইয়াসমিনের সঙ্গে শিক্ষার্থীর বৈঠক করেন। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের 18 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। জুবাইর পাটোয়ারি নামে আরেক ছাত্র প্রতিনিধি বলেন, আমাদের আন্দোলন 8 মাস ধরে চলছে। আমরা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ তৈরি করছি না, আমাদের বাধ্য করা হয়েছে। আমরা সচিবালয়ে যাওয়ার পরও এর সমাধান করা হয়নি। আমাদের সঙ্গে সরাসরি প্রতারণা করা হয়েছে। আজকের যে অতিরিক্ত সচিব আমাদের সঙ্গে বসেছেন, তিনি নিজেও জানতেন না যে শিক্ষা উপদেষ্টা থাকার কথা ছিল। তারা অযৌক্তিক আলোচনার মাধ্যমে সময় নষ্ট করছেন। আমরা দীর্ঘমেয়াদে যেতে চাই না, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। ফলে জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। ইউনূস সরকারের কি দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব, যা বলছেন বিশ্লেষকরা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে বিএনপি। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। খবর বিবিসি বাংলা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এর ফলে সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি রাজনীতিতে সন্দেহ, অবিশ্বাস ও বিভাজন বা দূরত্ব বৃদ্ধির আশঙ্কা থাকে। যার ফলে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয় কেন আলোচনায় আসছে এবং ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব? দেশের অন্যতম প্রধান দল বিএনপি নেতারা বলেছেন, এ সরকারের বয়স 8 মাস পার হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না। সে কারণে তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোরও দায় দেখাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কেন আলোচনায়? গণ অভ্যুত্থানে গত বছরে 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এ সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা কখনো স্পষ্ট করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ছাত্র জনতার আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে এসব কর্মকাণ্ডের উপরই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে সব অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এ নিয়ে বিতর্ক চলছে। নির্বাচনের সময় নিয়ে এই বিতর্কের মধ্যে কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। যে আলোচনা সরকারের কোনো উপদেষ্টা ও রাজনৈতিকদের কারো বক্তব্যে নতুন মাত্রা যুক্ত করে। মানিকগঞ্জে আওয়ামী লীগের 6 নেতা গ্রেপ্তার। মানিকগঞ্জের সাটুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পরেই প্রথম সাটুরিয়ায় একযোগে 6 আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।